এটাও হোটেল বস্ত্রে বললে করে আমরা দাঁড়াই যাবো সিদ্ধান্ত জানা আচ্ছা ঠিক হবে কথা বলছি প্যাসিফিক অ্যাসেম্বলির সম্মানিত সভাপতি আমাদের অভিভাবক জনাব আরিফুজ্জামান ভুইয়া টিপু ভাইয়ের সাথে। ভাইয়া আসসালামু আলাইকুম। প্যাসিফিক অ্যাসেম্বলি সম্বন্ধে আমাকে কিছু বলার জন্য বলা হয়েছে আর কি, সেই হিসাবে বলতে চাচ্ছি আমাদের এই ক্লাবটা বেসিক্যালি আমাদের ইয়াং ছেলে মেয়ে ছিলেন, তাদেরকে নিয়ে যে সময় অনেক ছোট আমরা যারা তখন হয়তো বা আমাদের বয়সে যারা তারা আমরা ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি অথবা আমরা ইন্টারমিডিয়েট পড়বো এরকম অবস্থায়, তখন থেকে এটা সৃষ্টি। সেখান থেকেই বিভিন্ন সামাজিক কার্যক্রমের সঙ্গে আমাদের ক্লাবটা জড়িত আছে। বিশেষ করে আমরা প্রথম দিকে এলাকার ভিত্তি থেকে কাজ করতাম, কিন্তু যখন দেশের কোনো দুর্যোগ দেখা যায় সেই সব মুহূর্তে কিন্তু আমাদের ক্লাব প্রয়োজনে দেশের বিভিন্ন অঞ্চলে ছুটে গেছে এবং তারা সেভাবে কাজ করেছে। আমরা আমাদের ক্লাবের মাধ্যমে কিছু কিছু এলাকার কিছু কিছু যেমন সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়াঙ্গন এই তিনটা ব্যাপারে খেয়াল রাখার চেষ্টা করি। কারণ আপনারা জানেন ছেলে মেয়েদেরকে যদি আপনি খেলার মধ্যে না রাখেন অথবা এই ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত না রাখেন, তারা ডিরেল হয়ে যেতে পারে। বিশেষ করে যেহেতু আমাদের দেশে মাঠের এখনও প্রচণ্ড অভাব আছে, মাঠ খেলার জায়গা নাই, সেখানে তারা অন্যদিকে চলে যায়, ডাইভার্ট হয়ে যায়। তারা হয়তো অনেকে আছে এর মধ্যে মরণ নেশায় গ্রস্ত হয়ে যায়। সেসব ব্যাপার চিন্তা করেই এলাকার যারা আমরা এখন সিনিয়র আছি তারা আগের থেকেও দেখে আসছিল আমাদেরকে, আমাদের সিনিয়র ভাইয়েরা, আমরা যারা সিনিয়র আছি তারাও আমরা দেখে চেষ্টা করছি আমাদের যারা ছোটো ছোটো ভাই বোনরা আছে ওদেরকে দেখে রাখার জন্য, তারা যেন এই পথে না যায়। সেই হিসাবেই আমাদের এটা আমাদের সৃষ্টি করা, তৈরি করা। আমাদের এখানে অনেকগুলি ভালো ভালো কাজ হয়, যে কাজগুলি আপনাদের সবার পছন্দ হবে। বিশেষ করে আমরা ছেলেদেরকে খেলার জন্য আমাদের এটা কমিউনিটি সেন্টারের ওসিলায় আমরা একটা আমাদের নিচে একটা খেলার জায়গা করে দিয়েছি, যার মাধ্যমে ছেলেরা বিকালবেলা খেলতে পারে। যারা বিকাল ছাড়া মানে লেখাপড়ার পরে খেলতে চায় তারা বিকালের পরে সন্ধ্যার সময়ও আমাদের একটা ইনডোরের মতো আছে, সেখানে খেলতে পারে, সে খেলাধুলা করতে পারে। এতে করে একজন আরেকজনের সঙ্গে পরিচিত হয় এবং সামাজিক বন্ধনটা ভালো হয়, সেটা আমরা মনে করি। আরেকটা আছে, আমরা মনে করেন যে আমাদের 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, এসব পয়লা বৈশাখ, এসব সময় আমাদেরকে বাচ্চাদেরকে নিয়েই সাধারণত এবং বাচ্চা এবং তার ফ্যামিলি সহ আসে, যারা সবাইকে নিয়ে অনুষ্ঠান করার চেষ্টা করা হয় এবং এতে সবাই অংশগ্রহণ করে। আরেকটা জিনিস যেটা হলো, আমি দেখতে পাচ্ছি যে আমাদের এইবার বন্যা যেমন হলো আমাদের 2017-এ, সেইভাবে আমাদের এলাকার ছেলেরা চিন্তা করলো যে আমরা আসলে ক্লাব পক্ষ থেকে কিছু করা উচিত। সেই হিসাবেই তারা এটার জন্য চেষ্টা শুরু করলো এবং আমাদের এলাকা থেকে এবং বাইরে কিছু শুভাকাঙ্ক্ষী আছে আমাদের ক্লাবের, ওনারা সবাই এগিয়ে আসলেন এবং আমাদেরকে যে ডোনেশন করলেন, যার মাধ্যমে আমরা ইনশাল্লাহ আগামী শুক্রবার 8ই সেপ্টেম্বর 17 তারিখে ইনশাল্লাহ আমরা সিরাজগঞ্জের দিকে আমাদের ক্লাবের ছেলেরা যাবে ইনশাল্লাহ, সেখানে দান মানে ত্রাণ দেওয়ার জন্য আর কি। এটা দান বলা ঠিক হবে না, সাহায্য সহযোগিতা করার জন্য। এছাড়াও আগে যতবার বন্যা হয়েছে, যতবার এই ধরনের দুর্যোগ হয়েছে, আমাদের ক্লাবের পক্ষ থেকে সবাই আমরা ছিলাম। এছাড়া আমাদের এলাকা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যেন কোনো রকম চুরি ডাকাতি না হয় এবং এলাকার মানুষ যেন অন্য দিকে না যায়, এলাকার ছেলেমেয়েরা যে, সেজন্য আমরা বিভিন্ন ব্যবস্থার পাশাপাশি আমাদের এলাকাতে সিসি ক্যামেরা আওতায় আমরা নিয়ে আসছি, যাতে করে আমরা এই কোনো ঘটনা ঘটলেও যাতে সাথে সাথে আমরা পর্যবেক্ষণ করতে পারি এবং তার এগেনস্টে স্টেপ নিতে পারি। এই আপাতত আমাদের চলছে। এছাড়া অনেক কাজ আছে, সেগুলি ডিটেল বলাও অনেক ছোটোখাটো কাজ আমরা করছি, সব বললে ইনশাল্লাহ আপনারা যদি কেউ আসতে চান, দেখতে চান আমাদেরকে, সেটা করতে পারবেন। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমাদের ক্লাবটা সচ্ছলভাবে সুন্দরভাবে চলে। আমি একটা কথা ক্লিয়ারলি স্পষ্ট বলতে চাই, আমাদের ক্লাবটা একদম 100% নন পলিটিক্যাল। আমরা শুধু সামাজিক কাজগুলি করি,
এখানে যার যার ধর্ম, যার যার পলিটিক্যাল পছন্দ সে করতে পারবে, সেটা আলাদা। এর মধ্যে ক্লাবের সঙ্গে সম্পৃক্ততা করা যাবে না। আর আমরা আমাদের ক্লাবটাকে কোনো মূল্যেই কারোর কাছে বিক্রি হতে দিতে চাই না, দিব না ইনশাআল্লাহ। আপনারা দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আমরা সৌভাগ্যবান যে এই ব্যস্ততম শহরে, এই ব্যস্ততম সময়ে আমরা এইভাবে আমাদের অভিভাবক হিসেবে পাচ্ছি, ছায়ার মতো আমাদেরকে সেই ছোটোবেলা থেকে এই বড় ভাইদেরকে দেখে শ্রদ্ধেয় মুরব্বী আমাদের আছেন, আরও সিনিয়র অনেকে আছেন এই ক্লাবের সাথে সংশ্লিষ্ট, আজকে পৃথিবীতে নেই, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আমরা শুকরিয়া আদায় করি যে আমরা একটা কমিউনিটি বিল্ড আপ করতে পেরেছি। আমরা একটি অতি ছোট সামান্য আকারে হলেও একটা উদাহরণ সৃষ্টি করতে পেরেছি। তো আপনাদেরকে আমন্ত্রণ, অনুরোধ, আমাদের সাথে আসুন, আমাদের পাশে থাকুন, আমাদের জন্য দোয়া করুন। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। লাগা ভাবি লাগা কে নিয়ে যায় বারে বারে এখানে প্রতিটা খাবার লাগাইছে এটা হচ্ছে আমি দেখছি সন্ধ্যা গাড়ি থেকে নেমে এসে ভাবি ভাই করছে এই কনসেপ্টটা কে মানে কি করছে জানি না আমাদের গুলিতেই, হ্যাঁ আমাদের গুলিতে করো। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ইনডোর ব্যাডমিন্টন ক্লাবের কোর্টের সামনে, ক্লাব কোর্টের সামনে। এখন আমরা কথা বলবো আমাদের ক্লাবের সম্মানিত সহসভাপতি জনাব মাহবুবুর রহমানের সাথে। মাহবুব ভাই আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন। ধন্যবাদ। আমি আসলে, আপনারা জানেন আমাদের প্যাসিফিক অ্যাসেম্বলি এটা একটা সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়া সংগঠন। আমরা সেই 1984 সাল থেকে আমাদের জন্ম, পথ চলা। আমরা শুরু থেকেই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এবং বিশেষ করে ক্রীড়াক্ষেত্রে আমাদের অসামান্য অবদান। আমাদের ইয়াং জেনারেশনকে বিশেষ করে আমরা আমাদের যেই থিম, যে আমাদের এখানে যেই নতুন প্রজন্মকে আমরা উদ্বুদ্ধকরণ, আমরা হয়তো সেই রকম আপনার জাতীয় পর্যায়ে কোনো অংশগ্রহণ নেই আমাদের, কিন্তু আমরা স্থানীয় পর্যায়ে ছেলেপেলেদের, নতুন ছেলেপেলেদের, বিশেষ করে স্কুল গোয়িং, কলেজ গোয়িং ছেলেপেলেদেরকে আমরা উদ্বুদ্ধ করার জন্য যেই খেলাধুলা, আমরা এটাতে বেশি গুরুত্ব দেই, যেন আমাদের ছেলেপেলেগুলি সামাজিক কর্মকাণ্ড এবং খেলাধুলার সাথে যেই সম্পৃক্ততা থাকলে যেই ধরনের মানসিকতা গড়ে, আমরা এইটার উপরে জোর দিই প্যাসিফিক অ্যাসেম্বলি। এবং সাংস্কৃতিক ক্ষেত্রেও আমরা চেষ্টা করি বিভিন্ন জাতীয় দিবসগুলিতে বিভিন্ন ইভেন্ট, বিশেষ করে আপনারা জানেন চিত্রাঙ্কন প্রতিযোগিতা, একটা বাৎসরিক একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন বিজয় দিবসে আমরা বিভিন্ন বাণী প্রদান, পহেলা বৈশাখ, তারপর আপনার আমাদের 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, এই ধরনের জাতীয় দিবসগুলিতে আমরা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে থাকি, ব্রুশিয়ার করে থাকি। আর ইতিহাসের কথা যদি বলতে হয়, আপনারা যারা প্যাসিফিককে চেনেন, এই অত্র অঞ্চলে বিশেষ করে তেজগাঁও তথা পশ্চিম তেস্তুরি বাজারের সামাজিক কর্মকাণ্ডে এবং বিশেষ করে আমরা যেই কর্মকাণ্ডগুলি ইতিপূর্বে করেছি, আমাদের এখনও চলমান আছে অনেকগুলি প্রকল্প, অনেকগুলি আর্থিক দৈন্যদশার কারণে আমরা হয়তো পরিচালনা করতে পারি না, ব্যয়বহুল। আপনারা জানেন আমরা দীর্ঘদিন ফ্রি ফ্রাইডে ক্লিনিক, নট অনলি ফ্রি চিকিৎসা, আমরা ফ্রি মেডিসিন আমরা প্রোভাইড করেছি আমাদের রোগীদেরকে। তখন আমাদের এটা ব্যাপক সাড়া পড়েছিল। আমরা এই কার্যক্রমটা চালিয়েছিলাম দীর্ঘ প্রায় 3-4 বছরের মতো। পরবর্তীতে আমরা অর্থনৈতিক বিভিন্ন দৈন্যদশার কারণে এই প্রক্রিয়াগুলি চলমান করতে পারিনি। এরপর আমরা জানেন আমাদের প্যাসিফিক অ্যাসেম্বলির পক্ষ থেকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার যেই বর্তমান যেই ট্রেন্ড চলতেছে, বিশেষ করে আপনার এখন যে বাড়ি বাড়ি থেকে ময়লাগুলি সংগ্রহ করে, আপনারা জানেন এই আমার এলাকা পশ্চিম তেস্তুরি বাজারকেই যারা চিনেন, এখানে যত্রতত্র ময়লা, আমরা নাকে হাত দিয়ে রুমাল দিয়ে আমরা বেরোইতে হতো। আমাদের সেই তৎকালীন প্রজন্ম ভেবেছিল যে আমরা এগুলি থেকে পরিত্রাণ চাই। আমরা তৎকালীন সময়ে আমরা এই ধারণাটা নিয়ে বাড়ি বাড়ি থেকে ময়লা সংগ্রহ করি। আমার বিশ্বাস যে এটা আমরা সেই প্রথম থেকে আজকের এই ধারণাটা সমগ্র দেশেই এটা চলমান, তা আমরা এটার অংশীদার। আমরা বিভিন্ন পরিবেশ দিবসে আমাদের প্যাসিফিক অ্যাসেম্বলির পক্ষ থেকে আমরা তৎকালীন সময়ে আমরা আন্তর্জাতিক সংগঠন একটা আমাদেরকে স্বীকৃতি দিয়েছিল যে আমরা পরিবেশের উপরে কার্যক্রম করেছিলাম, বিশেষ করে এই ময়লা পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে। তৎকালীন সময়ে ডেনমার্ক থেকে একটা প্রতিষ্ঠান আমাদেরকে এটা স্বীকৃতি স্বরূপ তাদের একটা আন্তর্জাতিক একটা ব্রুশিয়ারে আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেছিল। আর এরপরে আমরা বিভিন্ন, বিশেষ করে দুর্যোগপূর্ণ সময় যখন আসে, বিশেষ করে জাতীয় দুর্যোগ যেমন অতিবৃষ্টিতে এই যে বন্যা,
মানবিক বিপর্যয়, কোনো ধরনের দুর্ঘটনা কবলিত, আপনারা জানেন আমাদের একজন সদস্য কায়কোবাদ, আমি যার কথা না বললেই না, উনি জাতীয় বিপর্যয় যখন রানা প্লাজা ধসে এসেছিল তখন আপনাকে এই জাতীয় বীরের মর্যাদা পেয়েছিল সে। তো আমাদেরই সেই কর্মী কায়কোবাদ আমাদের অত্র অঞ্চলের গর্ব ছিল সে। তা কায়কোবাদ আমাদের এখানে একজন ক্রীড়ামোদী মানুষ ছিলেন, উনি জানেন এরকম ঝাঁপাইয়া ওনার জীবন উৎসর্গ করে সেই তৎকালীন বিপর্যয়ের সময় ঝাঁপাইয়ে পড়েছিল। তা আমাদের প্যাসিফিকের প্রত্যেকটা কর্মীর মন মানসিকতা আমরা এমনভাবেই ডেভেলপ করতে চাই যেন জাতীয় যে কোনো বিপর্যয় আমরা যেন মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য। বিশেষ করে আপনারা জানেন এখন এই কিছুদিন আগে যে বন্যা, আপনারা এর আগেও আমাদের বিভিন্ন বন্যা কার্যক্রম মানে বন্যা কবলিত হয়েছিল, আমরা প্যাসিফিকের মাধ্যমে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করেছি, সাফল্যের সাথে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। এখন আরেকবার বিপর্যয় হয়েছে 2017 সালে। আমরা এখনও আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে আমরা চেষ্টা করেছি, আমাদের একদম ছোট একটা স্কুলের বাচ্চা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ, আমাদের অত্র অঞ্চলের ব্যবসায়ী ভাইরা, বিশেষ করে কারওয়ান বাজার থেকে আমাদের যেইভাবে ব্যবসায়ী ভাইরা আমাদেরকে সাড়া দিয়েছে, আমরা ওনাদের এই সাড়াতে আমরা অভিভূত, আমরা কার্যক্রম করতে আরও উৎসাহী বোধ করি। তা আমরা এই কার্যক্রমের সাথে বিশেষ করে প্যাসিফিকের সাথে যারা এই পর্যন্ত সম্পৃক্ত, আমরা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি যে আমরা একটা মহতী উদ্যোগের সাথে সবাই সম্পৃক্ত হয়েছে। যে এই ধরনের জাতীয় বিপর্যয়গুলি যদি এই সামাজিক সংগঠনগুলি যখন এগিয়ে আসবে, অনেক কিছু সরকার বলেন যে আপনার নাগরিক হিসাবে সকলের দায়িত্ব পালন হয়ে যায়। তা আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে, আমি আহ্বান করব তথা আমাদের এই অত্র অঞ্চল এবং আমাদের দেশের সকল মানুষকেই যেন এই ধরনের জাতীয় বিপর্যয় মানুষের নিজের দায়িত্ববোধ থেকে এই ধরনের দায়িত্বগুলি পালন করেন। আর আমি আপনার এই মুহূর্তে আসলে একটা বিপর্যয় আমরা খুব শীঘ্রই আমরা এর মধ্যে ত্রাণ বিতরণ একটা কার্যক্রম যাবে আমাদের সিরাজগঞ্জের উদ্দেশ্যে। আপনারা দোয়া করবেন আমরা যেন এই ত্রাণ কার্যক্রম সাফল্যের সাথে শেষ করে আসতে পারি। আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভবিষ্যতে এই ধরনের সামাজিক কার্যক্রম, ক্রীড়ার ক্ষেত্রে যে ধরনের অবদান রাখা উচিত, আমরা যেন এই কার্যক্রমগুলি করে যেতে পারি। ধন্যবাদ সব, ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এই আন্তরিকতা, এই কৃতজ্ঞতা বলে শেষ করার মতো নয়। সেই ছোটোবেলা থেকে আমাদেরকে যেভাবে আগলে রেখেছেন, যেমন করে আমাদেরকে বড় করেছেন, একটা পরিবারের মতো আমরা বেড়ে উঠেছি। মানে এত শাসন, এত আদর, আজকের এই পর্যায়ে আমাদের আসার পিছনে আপনাদের যতই বলি না কেন সেটা কম হয়ে যাবে। আর একটি কথা না বললেই নাই, প্রসঙ্গটি আসলো, আসলে এই প্রসঙ্গটি আসলে পরে আমি অনেকটা ইমোশনাল হয়ে যাই। আমাদের গর্ব, আমাদের এলাকার ছেলে, এই ইনডোরেই আসলেই তাকে পাওয়া যেত, সপ্তাহে 6 দিনই অন্তত পাওয়া যেত। সে আমাদের ইজাজ ভাই, আমাদের ইজাজউদ্দিন আহমেদ কায়কোবাদ, ন্যাশনাল হিরো। রানা প্লাজা ধসে যিনি চিন্তা করেননি, জাস্ট উনি ওনার একটি কাজে যাচ্ছিলেন, এই বিপর্যয় দেখার পরে উনি জাস্ট ওনার বাইকটি রেখে কাজে নেমে পড়েন। আমরা খোঁজাখুঁজি করি, 2 দিন পরে আমরা জানতে পারি টেলিভিশনে দেখার মাধ্যমে যে তিনি রানা প্লাজা উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেছেন, তিনি শহীদ হয়েছেন। সেই আমরা দেশবাসী সবাই জানেন তিনি সম্মানিত হয়েছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক এবং আমাদের জন্য দোয়া করবেন। এভাবে যেন আমরা কার্যক্রম চালিয়ে যেতে পারি। আমাদের অগ্রজ যারা আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়ে আজকে এই পর্যায়ে এনেছেন, আমাদেরকে একটি সামাজিক মর্যাদা দিয়েছেন, একটা পজিশনে আমরা যেতে পেরেছি, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা যেন এইভাবে কাজ করে যেতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। ধন্যবাদ। আমি সর্বোপরি আমাদের প্যাসিফিক অ্যাসেম্বলির জন্য আপনারা দোয়া করবেন, আমরা যেন এইভাবে আমাদের দায়বদ্ধতা থেকে আমরা কাজ করে যেতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কথা বলছি প্যাসিফিক অ্যাসেম্বলির সাংস্কৃতিক সম্পাদকের সাথে। ধন্যবাদ। প্যাসিফিক অ্যাসেম্বলি সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া সংগঠন, সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক একটি প্রতিষ্ঠান। তা আমরা সেই 90 দশক থেকেই যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করেছি, আমাদের যতটুকু সামর্থ্য সকলের সহযোগিতা নিয়ে। তো প্রতিবারের মতো এবারও দেশের দুর্যোগময় মুহূর্তে এই ভয়াবহ বন্যায় আমরা চেষ্টা করেছি কিছু একটা করার। সবাই অনেক সহযোগিতা করেছেন, এই জন্য আমি সকলকে অনেক আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে থাকা, আপনাদের ইন্সপাইরেশন আমাদের কাজের গতি অনেক বাড়িয়ে দিয়েছে। মানে এত অল্প সময়ে আমরা 15 দিনের একটা ইভেন্টের মধ্যে আলহামদুলিল্লাহ আগামীকালকে আমরা যাচ্ছি, 400টা প্যাকেট করতে পেরেছি। 400টা পরিবারকে আমরা 15 দিনের জন্য, 2 সপ্তাহ কি 15 দিন তারা চলতে পারবে। সেইখানে আমাদের এক একটি ত্রাণের আইটেম ছিল চাল, ডাল, চিরা, গুড়,
ম্যাচের বদলে আমরা লাইটার দিচ্ছি। তার সাথে আছে স্যালাইন, ফার্স্ট এইড মেডিসিন যেটা, সাথে আছে শুকনা খাবারের মধ্যে আছে বিস্কিট, চানাচুর। এইভাবে একটি প্যাকেট সাজানো হয়েছে, একটি প্যাকেট একটি পরিবারের জন্য। তো আলহামদুলিল্লাহ আমরা আগামীকালকে বাদ ফজর ভোরবেলায় রওনা করছি সিরাজগঞ্জ চৌহালির উদ্দেশ্যে। তো এখানেও একটি মেসেজ আছে। তো আমরা যখন এই জায়গাটি নির্ধারণ করতে যাই, তো আমাদের কাছে এসেছে একটি তথ্য এসেছে যে ঢাকার আশেপাশে যারা আছে তারা সাধারণত একটু বঞ্চিত হয়, লাইমলাইটে আসে না। সাধারণত দূরে যারা আছেন তারা ফোকাসড হন, মিডিয়া কাভারেজ পান। তা আশেপাশে একটু দুর্গম এলাকা, চর এলাকা, এসব এলাকায় ত্রাণ সেভাবে পৌঁছায় না। আবার দেখা যায় যে কেউ পাচ্ছেন বারবার, একবার দুইবার, কারো কাছে পৌঁছাচ্ছেই না। তো আমরা একটু চেষ্টা করেছি একদম হতদরিদ্র যারা তাদের কাছে পৌঁছানোর জন্য, যে সেইভাবে আমাদের 2-3 বার 4 বার জায়গার প্লেসটা নির্ধারণ করতে হয়েছে। আমাদের একটা প্রি টিম সেখানে গিয়ে দেখে এসেছে। তা আমরা একটা স্থানীয় প্রশাসনের সহায়তা নিয়ে একটু গুছিয়ে কাজ করার চেষ্টা করছি। ইভেন একটি লিস্টও করে ফেলা হয়েছে যে কাকে আমরা ত্রাণ দিব, কারা রিয়েল ভিকটিম, কাদের দরকার। তো আগামীকালকে আমরা যাচ্ছি এবং আপনাদের সহযোগিতা এইভাবে যদি পেতে থাকি ইনশাল্লাহ সামনে আরও বড় আকারে, আল্লাহ না করুক দেশে যেন কোনো দুর্যোগ না হয়, যদি কোনো ক্রাইসিস হয় যেন এইভাবেই এগিয়ে যেতে পারি, পাশে থাকতে পারি, কিছু একটা করতে পারি সামাজিক দায়বদ্ধতা থেকে। আর সামাজিক আমাদের যেই এইভাবেই এগিয়ে যেতে চাই, পাশে থাকতে চাই একটি সামাজিক দায়বদ্ধতা থেকে, দায়িত্ববোধ থেকে, আর আপনাদের সহযোগিতা নিয়ে। আর আপনাদেরকে আমন্ত্রণ আমাদের এই ছোট্ট পরিসরে গোছানো এই সংগঠনটি। আমাদের একটি ইনডোর ক্লাব আছে, ইনডোর ব্যাডমিন্টন ক্লাব আছে, সেখানে ভলিবলও খেলা যায়, আমরা সিজনালি ভলিবল খেলি। আর তাছাড়া সারা বছর ব্যাডমিন্টন খেলা হয়। একটা টেবিল টেনিস গ্রাউন্ড আছে, আর নিচে আমাদের এই বিল্ডিংয়ে একটি ইনডোর ক্রিকেট গ্রাউন্ড আছে, এখানে টুর্নামেন্ট হয়। আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের জেনারেশন যেন নষ্ট না হয়ে যায়, কারণ চারিদিকে এত ভয়াবহ পরিস্থিতি, বিশেষ করে ড্রাগের কথা বলবো আমি, নেশা আর ইয়ের কারণে, অনলাইনের কারণে। এটা যেমন একটি পজিটিভ দিক আছে, নেগেটিভ দিকও আছে। তো মানুষ কেমন আনসোশ্যাল হয়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়া বেসড হয়ে যাচ্ছে। যে থাকুক, সবাই সোশ্যাল মিডিয়াতে থাকুক, ইনফ্যাক্ট আমিও সোশ্যাল মিডিয়াকে এখন ইউজ করছি, কিন্তু এর পাশাপাশি যেন আমাদের সেই আন্তরিকতাটা থাকে। সপ্তাহে না হোক মাসে যেন অন্তত আমরা একসাথে একদিন বসি, চা খাই। এভাবে আসলে মনের আসল কথাটা সোশ্যাল মিডিয়া থেকে উঠে আসে না। এটা যখন একসাথে বসা হয়, একটা চা খাওয়া হয়, কথা বলা হয়, তখন মানে হৃদয়তার যেই ব্যাপারগুলো বের হয়ে আসে। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ। তুমি অনেক ব্যস্ততার মাঝেও তুমি পড়াশোনা নিয়ে ব্যস্ত, তুমি প্রফেশনালিও ব্যস্ত। তো আমাদেরকে আজকে সময় দিয়েছো, তুমি আমাদের একজন ক্লাবের মেম্বার হিসেবে আছো এবং তুমি অনেক ডেডিকেটেড। এইসব ব্যাপারে তুমি সবসময় তোমাকে পাশে পেয়েছি, সাহায্য সহযোগিতা, এবং তোমার সার্কেলের যে কন্ট্রিবিউশনটা ছিল তাদেরকে আমি ইনভাইট করছি, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তিন্নি সব ফ্রেন্ড সার্কেলকে, যে সবাইকে দাওয়াত রইল। আমরা এই প্রোগ্রামটি শেষে একটি প্রতিবেদন প্রকাশ করব এবং একটা গেট টুগেদার প্রোগ্রাম করব ইনশাল্লাহ। তো আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন যেন আমরা এইভাবে এগিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মুরসালিন রাকিব বাবু, আমাদেরকে আসলেই অনেক বড় এক ধরনের উপকার করছে। সেটা আসলে আমাদের জন্য না, শুধু পুরো বাংলাদেশের কথা বলতে গেলে বন্যার্থদের জন্য সে অনেক গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করছে। এটার জন্য আসলে আপনাকে ধন্যবাদ বললেও আমার মনে হয় কম হবে, কিন্তু আমি আশা করি এভাবে সামনে সবাই আমাদের সাথে আসবেন এবং এগিয়ে যেতে হেল্প করবেন। প্যাসিফিক অ্যাসেম্বলি একটি সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন, সমাজ গড়ার বৈপ্লবিক অঙ্গীকার। কালচারাল প্রোগ্রাম, খেলাধুলার পাশাপাশি এবারও বন্যার্থদের সাহায্যে এরা প্রতিবারের মতোই এগিয়ে এসেছে। আমরা ত্রাণ কর্মসূচি 2017 হাতে নিয়েছি। 90 দশক থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি বন্যার্থ এবং দুর্যোগে কবলিত বিভিন্ন মানুষের, অসহায় মানুষ যারা আছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য। আগামী 8ই সেপ্টেম্বর শুক্রবার আমরা ত্রাণ বিতরণের উদ্দেশ্যে সিরাজগঞ্জ যাচ্ছি। প্যাসিফিক অ্যাসেম্বলি সম্পূর্ণ অরাজনৈতিক এবং অলাভজনক একটি প্রতিষ্ঠান। এই প্রতিবেদনটির উদ্দেশ্য হচ্ছে আমাদের কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে অবহিত করা এবং আমাদের প্রচেষ্টা আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়া। আজকে আমরা দেখব এই ক্লাবের সাংগঠনিক কাঠামো, সেই সাথে ত্রাণ কার্যক্রম। কথা বলবো সংগঠনের কিছু মেম্বারদের সাথে যারা এই সংগঠনটি পরিচালনা করছেন
এবং দেখাবো তাদের প্লেগ্রাউন্ড এবং সোশ্যাল অ্যাক্টিভিটি। চলুন দেখে আসি প্যাসিফিক অ্যাসেম্বলিকে। রেখে দেওয়া যায় না? আচ্ছা নিয়ে যাবো না ঘুম নিয়ে নেবেন আর চার্জার নিয়ে নেবেন বা ফুল চার্জ করে নেবেন। আমরা পাইলাম না, আমাদের বাড়ি নাই, আমাদের এলাকায় স্থানীয় নেই। এখন তো পৌরসভায় চারপাশে রাস্তাঘাট হয়ে আটকে গেছে। মাথাটা ভিতরে নিয়ে নিচে ঘোড়া আছে, ওর একটা ঘোড়ার দাম মনে হয় ওই তো এই যে এই ঘোড়াটার দামে 1 লাখ টাকা। ভাই ক্যামেরা ক্রু ভাইরা, হ্যাঁ ভাই, এই যে কঠিন বাধাই মা কালি ঘোড়াগুলা নাই তো পিছনে ট্রানের গাড়ি নাই না থামাইছে এত পানি আছে সামনেই আছে। এবার এত পানি বন্যার, আরে বাবা সেই আস্তে আস্তে আপনি বুঝেন এই পিলারটা দেখেন, পিলারটা 1/3 ডুবে গেছে। জিজ্ঞেস করে দেখেন, আরে ওরা সবাই সাদা পান সাদা আমাদের জাল ময়দা পুকুর থেকে তুলছে, ডুবে গেছে না। উঠানের মধ্যে খেলতেছি, আমার দাদু আমাকে দেখলো আমি উঠানে খেলতেছি, উনি কি কারণে একজনের জালে আমি উঠে আসছি, তাহলে তো আমি তো শেষ। কথা শিখেন দেখি একটা শিখে ফেলবো। ইয়ার কি অ্যাডভান্স অনেক তখন আমরা জরুরি মিটিংয়ে বসলাম যে না এখন জিনিসটা খুব বিপজ্জনক, স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। মানে এই শুনিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো যে বললাম না যে মুসলমান, আপনার ওই ঘটনাটা মুসলমান এরকমই আপনার খাচ্ছে ইয়েটা যে আপনারা কোন পক্ষ, ছেলে পক্ষ না মেয়ে পক্ষ? ভালো বেতন হয়েছিল। এখন আপনাদের মানে ইটা কি মানে আপনাদের আসলে তো এখন ত্রাণ দেওয়ার মতো ওইভাবেই নাই। যেমন এক সময় ছিল যে নৌকা নিয়ে ডোর টু ডোর যায় দেওয়া যেত। হাই
ভালো বুদ্ধি আছে দেখা গেল যে ওইখানে আমরা গেলাম নিয়ে গেলে ফিরে আসাও সাব্বির ভাইয়ের দুধের মালাই চৌহালির বিখ্যাত সাব্বির ভাইয়ের দুধের মালাই আমরা এখন চলে আসছি সিরাজগঞ্জ চৌহালি ঘাটে। আমরা ট্রলারে করে এই ঘাটটি পাড়ি দিব। এই ট্রলারে করে এই ঘাটটি পাড়ি দিয়ে আমাদের যে নির্দিষ্ট গন্তব্যস্থল, যারা এখনও পানির কষ্টে আছে, আমরা প্রতিমধ্যে আসতে দেখেছি যে অনেক জায়গায় পানি কমে গেছে কিন্তু বন্যার এফেক্টটা দেখা যাচ্ছে। তো যেহেতু এদিকে পানি নেমে গেছে, আমরা চাচ্ছি যে একদম প্রত্যন্ত অঞ্চলে গিয়ে যারা এখনও মানে দোতলার উপরে আছেন বা নিচতলা সমান উচ্চতায় আছেন তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য শুকনা খাবারগুলো। তো আমাদের সাথেই থাকুন, দেখা হবে, কথা হবে। চাচা এবার তো ভয় লাগতেছে, তখন তো ভয় লাগে নাই। কথাটি টোপলা উঠবো উনি গেল কই? ও ওই যে সামনে গেছে। নৌকা তো দুইটা নিতেছে। বাবু মাল সব পেটাতে সব ওকে। আপনি ভয়েস নেন। আর মানুষ আলাদা না? এই গাড়ি তো এত চলো কেন? এই যে ভাই উঠতেছে ভাই। ভাইয়া আরে যখন টেলিভিশনে দেখাইব তখন আফসোস করবো যে আমার ছবিটা মনে দাঁড়ায়। হ্যাঁ না না কাবু তো একটু আগে আসে আরামে যান তাহলে। জি জি অবশ্যই পারবো। কোথায় প্রজেক্টটা স্যার? আর যদি উত্তর ঘুরে দাঁড়াইতাম রোদটা লাগতো না। সমস্যা ছিল। গ্রাফিটা টাইনে দাও, ঢোকালা কই? গ্রাফি টাইনে দাও। বাবু এই গ্রাফিটা টাইনে দাও। বেশি করে নিয়ে নেন। খাওয়ার পানি একটু বেশি করে নিয়ে নেন। মামের 5 লিটারের 2-3 আচ্ছা কোনটা হবে না থাক আপনার একটাতেই হবে না, একটাতেই হবে। আমি আপনাকে একটা নাম্বার দিচ্ছি, একটু কাইন্ডলি লিখে আমি ব্যাক করব আপনাকে।
আমরা প্রাণ চেষ্টা করবো কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে বলা। আচ্ছা একটা ইয়ের উপরে থাকতে আপনারা কত কষ্ট করে ঢাকা থেকে আসছেন আর আমরা 44 থেকে এটা করতে পারবো। ধন্যবাদ এদিকটা নামাও আমার হাতে দে আরেকজনের উঠে দাও ওই যে একজনের উঠে দাও আরেকজনকে উঠে চালু করে দেন আমরা চালু করে সন্দেহ করবার ইমানই থাকবে না, আর ইমান যদি না থাকে নিজামুদ্দিন কি লাভ হবে বলেন? সে ময়দানে অনেক দূরের লোক এসে হাজির হয়েছে, ঠিক না? আবার একটু খবর নেন ময়দানের আশপাশ এলাকার বাড়িঘরগুলোতে এখনো পর্যন্ত কত হতভাগা মুসলমান ঘরে বসে বিজিকে নিয়ে কত মজার মজার গল্প করতেছে, কত কত তিনটা নিছেন রোগ পাইলাম না আমারটা হেডা মাল ছাড়ো ছাড়ো নিচে জমায় রাখি মাল মনে করেন নদীতে পানি তো আছে, তো আর টাকা বাইরে গেছে রাখছি না আমাদের। আচ্ছা ঠিক আছে আর অল্প মাছ থাকলে বাইশে যাবে। ওই নৌকা একজন থাকবে মাল বলে উঠাবে আচ্ছা আপনি যান, আমি দাঁড়ায় থাকো যাও স্যার যাও বইতে পারো অনেক গাছে দাও দেখাই উৎসাহ ছবি করো মাল ছাড়েন মাল ছাড়েন সুন্দরদের পিক পারেন জমি ক্লিক মারি না। এই যে এইদিকে আগে যাবে ওই যে মোবাইলটা মানে একজন ঢুকাও জনি একা করো না, একজন মাঝখানে ঢুকাও গ্যাপ হয়ে গেছে খালি ওইদিকে ভালো করে আর কয়েকটা আছে মাথা এ আর কয়েকটা না এখান থেকেই হবে ওই সাইডে পুরো মাথা ধরো এই ধরো জ্যাকেট ধরো চাচি একটু আমরা এখন আছি সিরাজগঞ্জ জেলার চৌহালি ঘাটে। সামনে দেখতে পাচ্ছেন যমুনা নদী। আমাদের ত্রাণ সামগ্রী ট্রাক থেকে এখন ট্রলারে আপলোড হচ্ছে। আমরা চর অঞ্চলে যাব এবং সরাসরি সেখান থেকে ট্রলার থেকে তাদের বন্যার্তদের সাহায্যে বন্যার্তদের কাছে সরাসরি ত্রাণ পৌঁছে দিব। তো আমাদের সাথেই থাকুন, জি আমাদের সাথেই থাকুন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব পুরো প্রোগ্রামটাই কভারেজ করে দেখাতে। ধন্যবাদ।
না নিচে নাম কি তোমরা কি দাঁড়াবে কি করতেছো বাবা ভাই কি করো আড্ডা দিব, আমরা ফেস টু ফেসও আড্ডা দিব, হাতে হাত রেখে কাজ করব। এই দেশে প্রায় 17-18 কোটি মানুষ, যে কোনো দুর্যোগ আমরা নিজেরাই যথেষ্ট, সরকারিভাবে যথেষ্ট সহযোগিতা করা হয়, কিন্তু ছোট্ট একটা দেশ পর্যাপ্ত না, তাই আমাদেরকেও এগিয়ে আসতে হয়। হয়তো একটা সময় পরে আর প্রয়োজন হবে না, আমরা তখন আরও অন্য কাজে অন্য কিছুতে কন্ট্রিবিউট করতে পারবো। ত্রাণ কার্যক্রম শেষ করে নদীতে নামবো আমরা সবাই, আপনাদেরকে দেখাবো এবং ইচ্ছা করে মিস করাচ্ছি আপনাদের। অনেকে আজকে আসার কথা বলে আসেন নাই, ইট ইজ অ্যামেজিং। আর যারা মিস করেছেন লাইফ টাইম মিস করেছেন, সো নেক্সট টাইম কখনো মিস করবেন না, ইটস দ্য প্রমোশন। সো এখনকার পর্যন্ত এই পর্যন্তই, আবার আমরা চৌহালি চরে পৌঁছানোর পরে আবার আমরা লাইভে আসবো। ধন্যবাদ। এখন আপাতত শুরু হচ্ছে, হ্যাঁ লাইভে যাচ্ছে। প্রায় চলে এসেছি, আর 10-15 মিনিট লাগবে আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে। তো প্রচুর প্রশ্ন আসছে, আবার লাইভে আসলাম আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে। যারা দেখতেছেন প্রশ্ন করেন, যারা দেখতেছেন কোনো কিছু জানতে চান, ইনকোয়ারি। হ্যাঁ, আপনাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু জানার থাকলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব। যে আমাদের পরবর্তী টার্গেটটি হচ্ছে যে কয়েকটি সংগঠনের সাথেও আমার আলাপ হয়েছে যে সারা বাংলাদেশে বন্যার সময় কারা সবচেয়ে বেশি এফেক্টেড হয়, সেকেন্ড পর্যায়ে কারা হয়, থার্ড পর্যায়ে কারা হয়, আসলে কাদের কি সহযোগিতা দরকার। একটা মিনিট, তাদের কি সহযোগিতা, যেমন কিছু এলাকায় আমরা ত্রাণ দিতে গিয়ে খবর পেয়েছি যে তাদের কাছে পর্যাপ্ত শুকনা খাবার আছে, তাদের টিন সাহায্য দরকার। তো এইভাবে যদি আজকে আমরা একটা সার্ভের কাজও করব যে এই এলাকাটাতে কতজন মানুষ থাকে, তারপরে কি কি ত্রাণ দরকার হবে, আমরা একটা প্রস্তুতি নিয়ে আসতে পারবো, তাদেরকে খাবার ওয়েস্টেজও হবে না, আবার বেশিও যাবে না। সো এইভাবে আপনারা যারা ত্রাণ কার্যক্রমে এবার অংশগ্রহণ করেছেন, যদি তথ্যগুলো রাখেন, পরবর্তীতে আমরা এই ডেটাবেসকে ফলো করে সারা বাংলাদেশ উইদিন এ শর্ট টাইমের মধ্যে আমরা কভার করে ফেলতে পারি। সো আমাদের সাথেই থাকুন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের প্রশ্ন করে সহযোগিতা করুন। আমাদের তো সব কিছু আসলে আমাদের মাথায় আসবে। ড্যানিয়েল নাম্বার দাদা, ড্যানিয়েল দা, অনেক ধন্যবাদ, আপনি শুভকামনা জানিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। এম আরাফাত, এইচ রুবেল, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ আরাফাত, আপনাকেও শুভকামনা, আমাদের সাথেই থাকুন। সামিয়া হক ওয়াচিং।
হ্যালো সামিয়া, কেমন আছো আপু? ভিক্টর রহমান ওয়াচিং। ভাবি কেমন আছে? ভাই বাসা উনি তুখোর রাজনীতিবিদের মতো দোয়া চেয়েছেন, আপনারা দোয়া করুন বেশি বেশি করে জিলাপি খেয়ে। ধন্যবাদ। চাপো 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 বাবু মানুষ তো অনেক হয়েছে কিন্তু মেম্বার আছে না। দাঁড়ায় যাও, এখানে দাঁড়াও। কামাল দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। মাল দেখেও যাবেন না এই পিছি বাবু, সরো সরো। এই যাইন না আপনি কাউকে দেবো না কিন্তু আপনারা লাইন ছাড়েন না, ছবি তুলবো। বস্তা নিয়ে বস্তা নিয়ে যাইতে না, একটু পিছন একটু পিছন। আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রাণ দেওয়া হচ্ছে। আমরা দুইটি ভাগে ভাগ করেছি। এটি প্রত্যন্ত চর এলাকা, এদের কাছে খুবই অসহায় মানুষ। আমরা ডাটাগুলো সংরক্ষণ করব এবং আমরা ডাটাগুলো সংগ্রহ করব, স্থানীয় মেম্বারের সাথে কথা বলবো তথ্য সংগ্রহের জন্য। এবং আমরা আমাদের ত্রাণগুলোকে দুই ভাগে ভাগ করেছি, দুইটি গ্রাম কভার করবো ইনশাল্লাহ। তো আশা করছি সবচেয়ে অসহায় মানুষগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন, গ্রামের স্থানীয় মানুষজন তারা আসলেই অসহায় বা তাদের কাছে আসলেই পৌঁছায় না, এত দূর পর্যন্ত কেউ আসলে আসতে পারে না। আর একটি কমন আমাদের কাজ করে 4 ঘন্টার দূরত্বে অবস্থান করছি। সামনে যমুনা নদী, যমুনার চল, চৌহালি পার। তো ত্রাণ কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে এই এলাকাতে। আমরা দ্বিতীয় গন্তব্যের দিকে যাব। তো একটি ট্রলারের মোটামুটি শেষ পর্যায়ে গেছে, গ্রামের মানুষ ত্রাণ নিয়ে গেছে এবং বাকিরা নিচ্ছে। আমাদের সাথে থাকুন, ধন্যবাদ। আসুন আসুন। হ্যাঁ, বুম 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 বুম। এই জি 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 লাগাও। আমরা এই গ্রামকে কভার করে ফেলেছি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় গন্তব্যস্থলের দিকে যাচ্ছি। এবং আমরা এখানে খবর পেয়েছি আরেকটি প্রত্যন্ত গ্রাম আছে এখানে, তা আমরা সেটাকেও কভার করব। এই জন্য অবশিষ্ট কিছু ত্রাণ বেঁচে গেছে, আমরা এখন সেই উদ্দেশ্যে যাচ্ছি।
দুর্গম এলাকাটি কভার করে আমরা পুনরায় আবার আসবো এখানে এবং আমাদের সমস্ত ত্রাণ আসলে শেষ করে যাবো। এগুলো তো ফেরত নিয়ে যাওয়ার জন্য আসেনি, তো চেষ্টা করছি খুঁজে খুঁজে একদম যারা নিডি, যাদের কাছে অন্তত একটা পরিবারে একটা ত্রাণ পৌঁছায়, একটা আমাদের যে প্যাকেট করা হয়েছে সেখানে একটা পরিবার মোটামুটি 20 থেকে 22 দিন চলতে পারবে। ত্রাণ সামগ্রীর মধ্যে আছে, আমরা দিয়েছি চাল 5 কেজি, মুসুর ডাল, চিরা, গুড়, আলু, শুকনা খাবারের মধ্যে আছে বিস্কিট আছে, চানাচুর আছে এবং ফার্স্ট এইড স্যালাইন, ফার্স্ট এইড মেডিসিন স্যালাইন। আর এইভাবে করে একটি পরিবারের জন্য একটি ত্রাণ প্যাকেট আমরা এইভাবে সাজিয়েছি। ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। আবারও আমরা আমাদের দ্বিতীয় গন্তব্যে পৌঁছে আমি আবার আমরা এখন কোন দাদা যাবো? আচ্ছা ভাই এখানে কি ঘুরি ও ঘর দেখলে তো বুঝে যাবে। এইখানে কিছু দিয়ে দেওয়া দরকার ছিল। সবগুলো বাড়ি আছে এই টাকা দিয়ে খাবারের কিছু খাবার নাই, ওই একটা লোক আসছে পিছে লোক 10-12টা রো আছে, ওদের বাড়িতে গেলে মনে হবে যে ব্যাগ দিয়ে যায় সবগুলা। তো মনে হয় আরো বড় ছিল, পানি তো কমছে, পানি বেশি থাকলে দেখতাম, পানি বেশি থাকলে তো এরকম আপনি আপনার মতো করে এনজয় করতেছেন, এই জন্য ইন্টারফেয়ার করতেছেন। শিশু এখান থেকে লাভ দিল। বাইরে চোখের পাওয়ার বেশি। যাওয়ার মতো লঞ্চ থেকে দেখা যায়। হ্যাঁ, এই মনুরা দেখতে চায়। এবার ডিমল লঞ্চ গেলে বর্তমানে তো এই শিশু পাচার, এগুলো দিয়ে স্মাগলার, এগুলো তেল বিক্রি হয় অনেক দিকে না। ফেসবুকে লাইভ দেখ, না ঢুকলে দেখবি কেমন। এফবিতে লাইভ আছে, আমার পেজে লাইভ আছে, দেখ। কিছুই আছে দত্তগান্ধী এইটা কি পান দেওয়া না? অফিসের একটা এখন তো পানি কমে গেছে 3 হাত, এই সব তোমরা নাহলে আপনি এখানে আগে আসেন, নৌকায় ফটোশুট করো। ফটোশুট না। আমরা আরেকটি চর এলাকায় এসেছি, খুবই দুর্গম একটি চর এলাকা। তো আবহাওয়াটা আমাদের সাপোর্টে আছে আলহামদুলিল্লাহ। নদীতে ওই ধরনের কোনো ঝড় নাই, তাহলে এত দূর হয়তো আসতে পারতাম না। আপনারা দেখতেই পাচ্ছেন একদম দুর্গম এলাকায় আমরা বাড়ি বাড়ি পৌঁছানোর মতো করে আসার চেষ্টা করেছি। বাকিটা যতটুকু কভার করতে পারছি। আপনারা তো দেখতে পাচ্ছেন তাদের স্থানীয় বাড়িঘর, এটাই তাদের বাড়িঘর। হয়তো এইভাবে বোঝা যাচ্ছে না, এই জায়গার আসল ফিলটা নিতে হলে থাকতে হবে একটা কাল বৈশাখীর সময়ে, একটা জোয়ারের সময়, যেই খোলা জায়গায় নদীর মাঝখানে চড়ে তারা কিভাবে থাকে, কিভাবে এই দুর্যোগকে তারা মোকাবেলা করে। তা আমরা এসেছি তাদের কাছে, তারা এখনও জানেও না। তা আমরা আমাদের অ্যাডভান্স টিম এসে একটি সার্ভে করে গিয়েছিল, একটি টোকেন সিস্টেমও রেকর্ড করে গিয়েছে। আমরা ওইভাবে আমাদের ত্রাণগুলো ডিস্ট্রিবিউশন করব। আপনারা দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। আমরা নেমে গেছি। চাচা আপনি একটু এদিকে আসেন, আপনাদের এই গ্যারান্টি দেওয়ার চেষ্টা করছি। আর অল্প কিছু কেউ যদি বাদ থেকে থাকেন সেক্ষেত্রে আমরা আমাদের সাধ্যমতো শেষ পর্যন্ত দিয়ে যাব। তো আপনারা যারা ত্রাণ কার্যক্রম করছেন বা করতে চান, হ্যাঁ আপনারা যারা ত্রাণ কার্যক্রম করছেন বা আগামীতে করতে চান, সেক্ষেত্রে
তুমি শুরু করলে আমাকে বলবা, আমি ওইভাবে দিব। যে আপনারা যারা ত্রাণ কার্যক্রম করতে চান তো এইটাকে ফলো করতে পারেন, এই পদ্ধতিটাকে ফলো করতে পারেন, যে এভাবে একটি অ্যাডভান্স টিম আগে এসে দেখে গেলে কাজটা অনেক সহজ হয়ে যায় এবং সবাইকে সঠিকভাবে পৌঁছানো যায়। আমরা চেষ্টা করছি একটি পরিবারকে একটি প্যাকেট দেওয়ার জন্য। মোসাম্মদ রাশিদা খাতুন, মোসাম্মদ কাকুলি খাতুন, মোসাম্মদ কাকুলি খাতুন, মোসাম্মদ খৈমালা খাতুন, খৈমালা খাতুন, মোসাম্মদ আলতাবানু, মোসাম্মদ আলতাবানু, মোসাম্মদ আলতাবানু, মোসাম্মদ রিনা খাতুন, বাদল শেখকে বাদল শেখ, মোহাম্মদ শামসুল, শামসুল, মোসাম্মদ মনোয়ারা খাতুন, এই কসমুদ্দিন একটা নিয়ে গেছে, মোসাম্মদ মনোয়ারা খাতুন, গফুর আলী, গফুর আলী, গফুর আলী, তারেক, বাবর আলী, রহমানের দাও, এই যে রহমানের এটা দাও, এই রহমানের চাইতে কেন এই টাকার দিচ্ছে একবার, কামাল মুরব্বিটারে দিয়ে দে, এই পাশে দিস না, এই জুয়েল, এই জুয়েল, এই পাশে দিস না, আগে কই দেন তাহলে আমরা লাইনটা করে বলা একটা সাইডে যাও, একটা সাইডে যাও, বলগুলো আছে দিয়া টাকা টাকা যাবো, লিস্ট লাগবে না, আমরা ঘরে ঘরে দিয়া আর লিস্ট লাগবে না ভাই, আর লিস্ট লাগবে না তো বললাম আমি, ঘুরাও ঘুরাও। পানিটা অনেক পরিষ্কার না সাকিব, কালো কিন্তু পরিষ্কার, একদম পরিষ্কার। এদিকে এদিকে অনেকগুলো এরকম লোক ভাঙ্গে আছে, হ্যাঁ ওই যে আঙ্কেল আসে, আঙ্কেল আসে, এগুলো আপনার লাগে একটু দোয়া টোয়া করি, অনেক কষ্ট করে আইছি। এই ঘরালা ওই যে মার বাড়ি গেছে, হ্যাঁ দিয়ে দেন, আমরা তো বাইতে বাইতে দিয়ে এলাম, ওইটাই কইতাছিলাম আমি, এখান থেকে নামবে পাঁচটা দিবা, পাঁচটা পাঁচটা দাও, যাও, হ্যাঁ
তারা চুপ করো সময় মাদের জন্য একটা দাঁড়ান আর দুইটা ভাইয়া দুইটা ছাড়ান স্টার্ট দেন আর দুটো দিয়ে স্টার্ট দেন আর দুইটা দিয়ে স্টার্ট দেন আরেকটা এদিকে দাও একটা আর এনে দাও একটা এনে আরেকটা দাও আরেকটা একটা আরে বাবা দেখুন তো জোরের মধ্যে আমি ভিডিও করতে পারলাম না ওই যেমন আমরা করে দিয়ে আরে দেও না দেও আঞ্জু নিচে আঞ্জুকে আপনি সামান নূর মোহাম্মদ পাইছে তো বেগম তোমরা এদিকে ওদিকে চাপো দিয়ে আসো ঘরে দিয়ে আসো বাবু এখানে ক্লিয়ার আর নাই আরো আছে এখানে আছে এগুলো সব দিয়ে দেন
বাবু আপনাদেরকে 3টা দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে, খুশি তো? ঠিক আছে। একজনকে দিয়ে নেন দিকে আমরা এটা নিয়ে শর্ট নেই। একটা শর্ট নেবেন। হ্যাঁ হ্যাঁ সবাই শোনা সব দিকে মাথায় 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 ও 1 কিলোমিটার দূরে আমার দিলেন না নাই রে বাবা আশরাফ আলী গেছে, গিট্টু দাও ভাই, গিট্টু দাও, গিট্টু দাও। কলম না কই? শুকুর আলী, এই শুকুর শুকুর আলী, রফিক আলী, রফিক আলী, সবার চেনের জেলামন মোখলেসুর রহমান, মোখলেসুর সোহেল পিতা শহীদ শিকদার, শিকদার
তারপরে লোপারেডি ভিজে এলাম শুরু করা লাগবে। তিনটের দোকানে দিয়ে এসেছি বাবু ভাই তো টাকায় থাকে সবাই পিছনে ভিড় করলে একটা মানুষ হবে না, পিছনে দাঁড়ান, সবাইকে দিব, সবাইকে দিব, পিছনে দাঁড়ান, সবাই পিছনে দাঁড়ান। সব আছে একজনও পাবেন নাই, স্পট আছে দূর থেকে আসলাম, এত কষ্ট করে যদি আপনার না আসতে পারেন যোগাযোগ আপনার যোগাযোগ করতে পারেন, আচ্ছা ঠিক আছে, নাম দিয়ে যোগাযোগ করতে পারেন, ফোন হওয়া গেছে, আচ্ছা ঠিক আছে, আমরা আপনার জন্য 10 টাকা চালু করে না ভাই জি আলহামদুলিল্লাহ, আমরা ত্রাণ কার্যক্রম শেষ করলাম। আমরা 8টি স্পট কভার করেছি, 8টি চর অঞ্চলে গিয়েছি। তো একেবারে প্রত্যন্ত অঞ্চল, আসলে রাস্তাপথেও যাওয়ার মতো ব্যবস্থা নেই। তা আমরা ট্রলারে করে এসেছিলাম বলে নদীর পার ধরে প্রায় সারাদিন সকাল থেকে নিয়ে এই যে এখন বাজে বিকাল 4টা সময় নিয়ে 8টি স্পটে আমরা ত্রাণ দিতে পেরেছি। তো অনেক ধরনেরই অভিজ্ঞতা হলো। পরবর্তীতে এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। তো এখন আমরা সিরাজগঞ্জ চৌহালি থানায় স্বাস্থ্য কমপ্লেক্সের পাশেই আছি। তা আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি ঘোড়া, একটি অবাক ওকে নতুন একটি অভিজ্ঞতা হলো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটি ঘোড়া। এরকমভাবে বলতে গেলে বলা যায় যে প্রায় প্রতি বাড়িতেই একটি করে ঘোড়া আছে। জানি না আপনাদের এখানে কি ঘোড়ার মানে আবাদটা বেশি হয় নাকি এরকমভাবে? আপনাদের কি কি জাতের ঘোড়া আছে? টাডুক খাসি মহিলা। আপনার এই ঘোড়াটার দাম কত? 50,000। 50,000। এবার এই ঘোড়া কতদিন বাঁচে? কতদিন বাঁচার ঠিক নেই, 70-80 বছর বাঁচে ঘোড়া। 70-80 বছর? আচ্ছা, মানুষের মতো। আচ্ছা, এটার বয়স কত? এটা 3 বছর বয়স। 3 বছর, মাশাআল্লাহ, তো বড় হয়েছে। কি কি কাজ করান ঘোড়া দিয়ে? গাড়ি ভাই, তাদের খেয়ার টানি, ধান টানি।
হ্যাঁ, আপনাদের এলাকায় কি মানে ঘোড়ার অন্য এলাকায় তো দেখা যায় না, এরকম এত বেশি দেখা যায় না, প্রায় প্রতি বাড়িতেই একটা করে ঘোড়া আছে আর কি, প্রতি বাড়িতে আছে। তো এটা কি ঘোড়ার জন্য খুব ভালো এরকম কিছু একটা উন্নতি আছে ভালো। আচ্ছা আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনার নামটা বলবেন? সানোয়ার হোসেন। আমরা কথা বললাম সানোয়ার হোসেন ভাইয়ের সাথে, উনি স্থানীয় একজন মানুষ। তো আপনারা শুনলেন এখানে প্রায় প্রতি বাড়িতেই ঘোড়া আছে। তো এটা একটা নতুন অভিজ্ঞতা, ঘোড়ার গাড়ি দেখলাম, ঘোড়া দিয়ে জমি চাষও করা হয়, হ্যাঁ হাল চাষ করা হয়, মাল টানা হয়। তো এটা একটি নতুন অভিজ্ঞতা, আমার জানা ছিল না। আর গৃহপালিত এটাকে আমরা নিতে পারি, আমরাও মানে এই কনসেপ্টটিকে নিতে পারি যে ঘোড়া লালন পালন করে। এই ঘোড়াটির দাম 50,000 টাকা, তো বুঝতেই পারছেন। তো এটা খামার হিসেবেও আসতে পারে, এটাও অ্যাগ্রো হিসেবে আসতে পারে, লাভজনক হতে পারে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এখান থেকে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা করব। আর আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আর আমাদের যে অভিজ্ঞতা হলো, আসলে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, 400 পরিবারকে কভার করেছি। আসলে বাস্তবতা অনেক নির্মম, কিছু দৃশ্য দেখেছি, আসলে আমাদের কিছু করার ছিল না। মানে আমাদের একটি ধারণা থেকে যদি 5,000-এর মতো ত্রাণ নিয়ে আসতে পারতাম আমরা, তাহলে মনে হয় কিছুটা বা তাদেরকে পুরোপুরি সন্তুষ্ট করা যেত। তো এই হচ্ছে বাস্তবতা। আপনারা যারা এগিয়ে এসেছেন তাদেরকে সাধুবাদ জানাই। আর যারা এখনও উদাসীন, ওইভাবে আসলে শহরে থেকে আমরা ফিল করি না। মূলত মেসেজটি তাদের জন্য যে আপনারা এগিয়ে আসুন, হ্যাঁ আপনারা এগিয়ে আসুন। অনেক কিছু এখনও অনেক কিছু করার আছে, মানে আরও বাংলাদেশটাকে মানে মাথা তুলে দাঁড়াতে আরও 10-20 বছর সবাইকে এইভাবে কাজ করতে হবে। না হলে পরে এই আমাদেরই মানুষ, আমাদেরই ভাই, আমাদেরই দেশের মানুষ কষ্টে আছে, না খেয়ে আছে। তো আমাদের আরও বেশি বেশি করে এগিয়ে আসা উচিত। আর আপনাদের সহযোগিতা এইভাবে কামনা করছি যেন আমরা আমাদের এই কার্যক্রম সবসময় চালিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম। আজকের ত্রাণ কার্যক্রম শেষ করলাম। 8টি জায়গা আমরা টাচ করতে পেরেছি, 8টি প্রত্যন্ত জায়গা, একেবারেই অসহায় মানুষজন, নদীর পাড়ে যারা বসবাস করেন। তো চেষ্টা করেছি যতটুকু তাদের কাছাকাছি যাওয়া যায়, অনেকটা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার মতো করেই চেষ্টা করেছি আমাদের সাধ্যের মধ্যে, সামর্থ্যের মধ্যে। আসলে সরেজমিনে না আসলে কিছু জিনিস বোঝা যায় না। সকালবেলা যখন আসি যে উচ্ছ্বাস উদ্দীপনা ছিল, সেই আনন্দটা নিয়ে আমরা ফিরতে পারছি না। তার অন্যতম কারণ হচ্ছে এখানে এসে যে করুণ দৃশ্যগুলো দেখলাম আমরা, যে অসহায় মানুষগুলোর দেখলাম। আমরা একটি ডকুমেন্টারি কাজ করছি, আপনারা দেখতে পারবেন। মানে এটা আসলে সহ্য করার মতো না। আমরা আসলে শহরে থেকে মানে এর কিছুই বুঝি না, এটা অসম্ভব। মানে আজকে একটা ডে লং ইভেন্ট, 7-8 ঘন্টার ইভেন্টে আমাদের অবস্থা এক একজনের খুব খারাপ হয়ে গেছে, বা স্বাভাবিক আমরা বিধ্বস্ত। এই মানুষগুলো কিভাবে বিদ্যুৎ ছাড়া, পানি ছাড়া, একেবারে নদীর মাঝখানে কিভাবে তারা এই ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস মোকাবেলা করে, কিভাবে তারা টিকে আছে, একমাত্র আল্লাহ মালুম, আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারবেন না। তা আমি অনুরোধ করব, অনেক ধরনের অ্যাডভেঞ্চারে আমরা যাই, অনেক কিছুতে যাই, আসলে আমাদের অ্যাডভেঞ্চারগুলো, ট্যুরগুলো অনেক কমার্শিয়াল হয়ে গেছে। এরকম জায়গায় যদি 1 দিন 2 রাত থাকা যায়, 2 দিন থাকা যায়, স্টে করা যায়, আপনারা বুঝতে পারবেন যে মানুষ আসলে কত যুদ্ধ করে বেঁচে আছে আর আমরা কতটা ভালো আছি শহরে বসে। তো আমাদের একটি এভারেজ একটা দৃষ্টিকোণ থেকে আমরা যেটা বুঝলাম যে আমরা 400 পরিবারকে কভার করার চেষ্টা করেছি 8টি স্পটে গিয়ে। কিন্তু যদি কমপক্ষে 5,000 ত্রাণ নিয়ে আসতে পারতাম, একটা স্যাটিসফ্যাকশন নিয়ে হয়তো যেতে পারতাম। তা আমরা চেষ্টা করেছি যতটুকু করা যায়। একটা ত্রাণ বাক্স 2 পরিবারকে ভাগ করে দেওয়া যায় কিনা এইভাবে বুঝিয়ে, হ্যাঁ ম্যানেজ করে স্থানীয় মানুষজনকে, 2টা পরিবারকে 1টি দিয়েছি, 3টা পরিবারকে 2টা দিয়েছি। আর আমরা চেষ্টা করছি, আসলে সবার পক্ষে বললে হয় না, সবার পক্ষে এভাবে আসাও সম্ভব না। তাই আমরা চেষ্টা করছি একটি ডকুমেন্টারি তৈরি করার জন্য, যেন আপনারা আপনাদের জায়গায় বসে দেখতে পারেন এবং পরবর্তীতে আমাদের কার্যক্রমগুলোতে যেন এই ডকুমেন্টারিটা অনেক সহায়ক হয়। যেমন আজকে আমরা একটি সার্ভেও করার চেষ্টা করেছি যে কতগুলো গ্রাম আছে এই ইউনিয়নে, কতজন ভুক্তভোগী। তো ভবিষ্যতে আসলে আমরা ওইভাবে একটা অ্যানালাইসিস করে, বা কেউ যদি আসতে চায়, আমরা এই মেসেজটি দিতে পারবো যে এ কয়টা পয়েন্টে এতগুলো করে ত্রাণ নিলে এই কয়টা পরিবার বেঁচে থাকবে, এই মানুষগুলো বেঁচে থাকবে। আমরা এখন কথা বলছি আমাদের এখানকার সিরাজগঞ্জ চৌহালি এলাকার, চৌহালি বাজার এলাকার। ভাই আপনার নাম বলবেন? ইসমাইল জবিউল্লাহ।
আমি ঢাকাতে আছি, স্ট্যামফোর্ড থেকে এলএলবি অনার্স করলাম, এলএলএম করেছি। তো যাই হোক, ফার্স্ট আপনাদের আমি ধন্যবাদ জানাবো। এটা হয়তো অন্য কোথাও যেতে পারতো, আমার উত্তরাঞ্চল অলরেডি ফ্লাডেড। তো এটা যেভাবেই হোক আপনাদের সাথে সম্পর্কের প্রচেষ্টা করে চৌহালিতে দুর্যোগ একটা এলাকায় নিয়ে আসার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাবো চৌহালিবাসীর পক্ষ থেকে। আমার সাথে সার্বক্ষণিক যারা ছিল সবার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের হয়তো আন্তরিকতা ছিল, কিন্তু একটা প্রোগ্রাম করতে গেলে কিছু ত্রুটি থেকে যায়, লাইকেন্স থেকে যায়। আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে সর্বোচ্চ করার জন্য, যতটুকু করতে পেরেছি। সফলতাটা সম্পূর্ণটাই আপনাদের, ব্যর্থতাটা আমি নিজে নিয়ে নিচ্ছি। আর উত্তরবঙ্গ শুধু না, বাংলাদেশের মধ্যে আমার মনে হয় সবচাইতে দুর্যোগ কবলিত একটা এলাকা চৌহালি উপজেলা। আপনার যদি সুযোগ থাকে, আপনাদের প্রতি আহ্বান থাকবে, আরও একবার বারবার এসে আমাদের এখানে কষ্ট করে যাবেন। এই অসহায় মানুষগুলোর পাশে যদি দাঁড়ান, আমাদের নিজেদের কিছু দরকার নেই, কিন্তু মানুষকে যদি দিতে পারি, এটাই আমাদের ভালো লাগে। সর্বোপরি সবার পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। অর্গানাইজ তো ইন ফিউচার চাবো যে আপনারা আমাদের সাথে আসেন, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের কাজ আরও ইফেক্টিভ হবে, মানুষজন আরও প্রপার মেসেজটা পেতে পারবে। আর যে আপনারা যদি এগিয়ে আসেন, দেখা যায় আমরা এগুলো কাভার করে আরও অন্য জায়গায়। জি, আপনার নাম বলবেন? আমি ওবায়দুল্লাহ, আমি চৌহালি ডিগ্রি কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আপনাদেরকে ধন্যবাদ আমাদের এই বন্যা কবলিত চৌহালি এলাকায় পরিদর্শন করার জন্য এবং কি বন্যা কবলিত মানুষের ধন্যবাদ। তো আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা করছি, আপনারা দোয়া করবেন আর আগামীতেও যেন এইভাবে কার্যক্রম চালিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিব ভাই। আপনারা যতক্ষণ দাঁড়া থাকবেন আমরাও ততক্ষণ দাঁড়া থাকতে পারবো, আমরাও দাঁড়ায় থাকা অভ্যাস আছে। ঠিক আছে, আমাদের ক্লাবের নাম ওই পেজ আছে একটা, ওইখান থেকে সবাই হ্যাঁ, এবার মোবাইল